সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু বিষয় রয়েছে ডিসকাশনের জন্য। আমি জানি প্রচণ্ড পরিমাণে গরম, ভীষণভাবে কষ্ট হচ্ছে আমাদের সকলের, বাট তার মাঝেও ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ রেকর্ড বলছে যে লাস্ট 50 ইয়ার্সে এই বছরের গরম কিন্তু সব রকমের রেকর্ড ভেঙে দিয়েছে। তো সেখানে বুঝতে হবে যে কতটা কষ্টের মধ্যে আমরা রয়েছি, কিন্তু তার মধ্যেও ফুটবল বা আপাতত আইপিএল চলছে, এটা কোথাও আমাদের একটা দিনের শেষে এনার্জি দিয়ে যায়। বিকালে একটা অসাধারণ ম্যাচ দেখলাম, কেকেআর ভার্সেস আরসিবি, বাট অসাধারণ একটা ফিনিশ হয়েছে, একদম লাস্ট বলে ফিনিশ হয়েছে। যাই হোক, সেটা একটা অন্য বিষয়। কিন্তু এই ভিডিওটাতে আরএফডিএল নিয়ে কথা বলতে হবে, আই লিগ 2 নিয়ে কথা বলতে হবে, এবং অবশ্যই ট্রান্সফার মার্কেটে কী হালচাল চলছে সেই দিকেও কিন্তু তাকিয়ে দেখতে হবে। শুরু করবো অবশ্যই আরএফডিএল দিয়ে, কারণ আরএফডিএল নিয়ে কথা বলতে গেলেই শুরুতে যেটা বলতে হয় যে ইস্ট বেঙ্গল তাদের ইউথ ফুটবলে যে কোথাও এতদিন ধরে কাজকর্ম চলছিল, তার বেনিফিটটা ইস্টবেঙ্গল এই সিজনে আরএফডিএলে কিন্তু পেয়ে গেল। প্রথমবারের মতো ইস্টবেঙ্গল কিন্তু পৌঁছে গেল আরএফডিএলের সেমিফাইনালে, এবং শুধুমাত্র সেমিফাইনালে পৌঁছলো না, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে পৌঁছে দিল নেক্সট জেন কাপে। নেক্সট জেন কাপে কিন্তু ভারত থেকে 4টে ক্লাব পার্টিসিপেট করবে অবশ্যই, যারা আরএফডিএলের সেমিফাইনাল খেলবে, যেটা গতবারে কিন্তু মোহনবাগান করেছিল। এই সিজনে সেটা ইস্টবেঙ্গল করলো। কোথাও বাংলা থেকে যখন প্রতিনিধি কেউ থাকে তখন সেটা একটা আলাদা আকর্ষণ কিন্তু তৈরি করে নেয়। কিন্তু মোহনবাগান তারা কিন্তু আরএফডিএলের আপাতত বাইরে বেরিয়ে গেল, কোনোভাবে সেমিফাইনালে মোহনবাগান পৌঁছচ্ছে না। এবং কালকের যে ম্যাচ ইস্টবেঙ্গলে ছিল হোম মিশনের এগেনস্টে, আমি কালকে ম্যাচটা লাইভ দেখিনি, সেই কারণে অনেকের বলার পরেও আমি কোনো কথা বলতে পারিনি ম্যাচটা নিয়ে, যে ম্যাচে কী হয়েছে। বাট যখন আমি পরে হাইলাইটস দেখলাম, ম্যাচের রিপ্লেটা দেখলাম, সেখানে দেখলাম যে পিভি বিষ্ণু একটা অসাধারণ কাজ করে ফেলেছে। কর্নার থেকে অলিম্পিক গোল করে ফেলেছে পিভি বিষ্ণু, যেটা কিছুদিন আগে আমরা আকাশ সাঙ্গওয়ানকে আইএসএলে করতে দেখেছিলাম। আইএসএল হিস্ট্রিতে প্রথম ভারতীয় প্লেয়ার হিসেবে আকাশ সেটা করেছিল। আরএফডিএলে তার কিছুদিনের মধ্যে কিন্তু পিভি বিষ্ণুকে করতে দেখা গেল। এবং সেই দিনকে আকাশের গোলের পর আমি বলেছিলাম যে আমার অন্তত মনে পড়ছে না যে এরকম কোন ইন্ডিয়ান প্লেয়ারকে করতে দেখেছি, হয়তো দেখেছি বাট সেই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে অনেক কমেন্টের মাধ্যমে জানা গেল যে হ্যাঁ, আমি যে টাইমটাতে ফুটবলটা দেখেছি সেই টাইমে কিছু প্লেয়ারের নাম এসেছিল, এটা যেমন ঠিক কথা, হয়তো ভুলে গেছি। কিন্তু যে নামটা সব থেকে বেশি মানুষ কিন্তু সেই দিনকে নিয়েছিলেন, সেটা হচ্ছে সুরজিৎ সেনগুপ্ত, দ্য লেজেন্ডারি প্লেয়ার। তার পা থেকে এই ধরনের গোল কিন্তু হামেশাই আসতো, এটা তারা বলেছেন যারা ওই সময় দাঁড়িয়ে ফুটবলটা দেখেছেন। এবং আই এম থ্যাঙ্কফুল যে এই ধরনের মানুষকে আমি চ্যানেলের মাধ্যমে পেয়েছি, যে যারা ওই সময়ে দাঁড়িয়ে ফুটবলটাকে দেখেছেন, উপভোগ করেছেন এবং পুরোপুরি গিলে খেয়েছেন। কিন্তু আমাদের সৌভাগ্যে সেটা হয়নি, দুর্ভাগ্য আমাদের, যে সুরজিৎ সেনগুপ্ত বা এরকম বহু দিকপাল ফুটবলার যখন খেলেছেন তখন আমরা জন্মাইনি, তারা যখন খেলা ছেড়েছেন তার বহু বছর পর আমাদের জন্ম হয়েছে, তো তাদেরকে দেখার সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি। বাট যারা তাদের দেখেছেন তারা কিন্তু সেই দিনকে কমেন্ট করে জানিয়েছিলেন যে সুরজিৎ সেনগুপ্তকে এই ধরনের অলিম্পিক গোল করতে আমরা কিন্তু অনেক দেখেছি। বাট এই যে একটা ব্যাপার ইন্ডিয়ান ফুটবলে একটা সময় ছিল, সেটা ধীরে 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 অনেকটা কমে গেছিলো, সেই জায়গাটা কিন্তু অনেকটা তৈরি হচ্ছে। এবং আমরা রিসেন্ট টাইমে দেখছি যে হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান ফুটবলাররাও পারে একদম কর্নার থেকে অলিম্পিক গোল করে আবারও সেই পুরনো দিনের যে স্মৃতিগুলো রয়েছে সেটা মানুষকে উস্কে দিতে। তো কালকের ম্যাচটা অসাধারণ ইস্টবেঙ্গল খেলেছে, হোম মিশনকে 2-0 গোলে হারিয়েছে। সেটাই কিন্তু ইস্টবেঙ্গলকে সেমিফাইনালের টিকিট বা পিএল নেক্সট জেন কাপের টিকিট কিন্তু ধরিয়ে দিয়েছে। বাট মোহনবাগানের এই সিজনটা ইউথ ফুটবলে একটু আনফর্চুনেট ওয়েতে শেষ হলো। মোহনবাগান কিন্তু আরএফডিএলের মেন যে চ্যাম্পিয়নশিপ রাউন্ড চলছিল সেখানে কিন্তু পৌঁছতে পারলো না। এরপর অবশ্যই কথা বলতে হবে আই লিগ 2 নিয়ে, কারণ আই লিগ 2 ভীষণভাবে ইন্টারেস্টিং হয়ে গেছে। এসসি বেঙ্গালুরু, স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু, তারা কিন্তু পৌঁছে গেছিলো আই লিগে, অলরেডি সেটা কনফার্মড হয়ে গেছিলো, তারা চ্যাম্পিয়নই হচ্ছে। কিন্তু ডেম্পো এসসি এবং সুধিবা দিল্লি এফসি তারা কিন্তু সেকেন্ড পজিশনটার জন্য ফাইট করছে। আজকে ডেম্পো স্পোর্টিং ক্লাব দ্য গোয়াকে হারিয়েছে। লাস্ট ম্যাচটা কিন্তু রয়েছে ডেম্পোর সাথে সুধিবা দিল্লিরই। তো সেই ম্যাচটাতে ডেম্পো যদি ড্র করতে পারে তাহলে কিন্তু ডেম্পো পৌঁছে যাবে সরাসরি, বাট সুধিবা দিল্লিকে যেতে গেলে কিন্তু জিততেই হবে। তো লাস্ট ম্যাচটা ভীষণভাবে ফাইটিং একটা গেম হতে চলেছে, এবং বহু বছর পর, বহু সময় পর কিন্তু আমরা আবারও ডেম্পোকে ফিরে আসতে দেখেছি। আমাদের সময় যখন আমরা ফুটবলটা আস্তে আস্তে দেখতে শুরু করছি, ফুটবলটাকে ভালোবাসতে শুরু করছি, সেই ভালোবাসার একটা বড় জায়গা জুড়ে না ডেম্পো এসি অন্ততপক্ষে আমার কাছে ছিল। যে একটা সময়ে একটা টিম কিভাবে এত বছরের পর বছর ধরে নিজেদের যে ডমিনেশনটা রয়েছে সেটাকে বজায় রাখতে পারে। অবশ্যই তার মাঝে কিছু ক্লাব এসেছে, তারা ভালো খেলেছে, কিছু দিনের জন্য কেউ ভালো খেলেছে। আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গলেরও কিছু কিছু সময় ডমিনেশন দেখেছি বা অন্যান্য টুর্নামেন্টে দেখেছি, কিন্তু যখন আই লিগ বা এনএফএলের প্রসঙ্গ উঠতো তখন কোথাও না ডেম্পোকে ডিফারেন্ট লাগতো। বিশেষ করে আই লিগের টাইমটাতে তো ব্যাক টু ব্যাক ডেম্পো আই লিগ জিতে বাড়ি গেছে, এবং শুধুমাত্র যে ডমিনেশন তা না, ভালো ভালো ফুটবলার গিফট করেছে, ভালো ভালো বিদেশি প্লেয়ার গিফট করেছে,
করেছে এবং আর্মান্দো কোলাসো এই নামটা যখন উঠে আসে তখন কোথাও একটা ইমোশন জড়িয়ে যায় এই মানুষটার সাথে, যে একজন ইন্ডিয়ান কোচ হিসেবে যেসব কাজকর্ম তিনি তখন করেছিলেন ডেম্পো এসসিকে নিয়ে, সেটা কিন্তু একটা যথেষ্ট গর্বের জায়গা রাখে। এবং ডেম্পো এসসি সেই সময় দাঁড়িয়ে এফসি কাপে সেমিফাইনাল অবধি রিচ করেছিল, অসাধারণ কিছু সময় ডেম্পো কাটিয়েছিল। বাট তারপরে আস্তে আস্তে ওরা গ্র্যাজুয়ালি নিজেদের যে ক্লাবের অবস্থা রয়েছে সেটাকে ডিক্রিজ করতে শুরু করে এবং আস্তে আস্তে প্রায় হারিয়েই যায় বললে চলে। আবারও কিন্তু ডেম্পো ফিরে আসছে আই লিগে, যেটা আমার মতো একজন খুব সাধারণ ফুটবল ফ্যানকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে যে ডেম্পো এই নামটা আবারও আই লিগের মঞ্চে আমরা দেখতে পাবো। এর থেকে বড় পাওনা, ছোটোবেলার স্মৃতি ফিরে পাওয়া আর কিছু হতে পারে না। নাও নেক্সট অবশ্যই যদি ঢুকি ট্রান্সফার মার্কেটের দিকে, কারণ সেখানে কিন্তু বেশ ভালো কিছু মুভমেন্ট হচ্ছে আপাতত ক্লাবগুলোর ক্ষেত্রে। যদি বলি চেন্নাইন এফসির কথা, তারা কিন্তু নিজেদের ঘর অলমোস্ট প্রায় বলা চলে যে গুছিয়েই ফেললো। লেটেস্ট যে নামটা অন্ততপক্ষে যোগ হয়েছে একটা কোথাও অ্যাডভান্স নেগোসিয়েশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রবীর দাস। প্রবীর দাসকে কিন্তু চেন্নাইন এফসি সই করাতে চাইছে রাইট ব্যাক পজিশনটার জন্য। অলরেডি অঙ্কিত মুখার্জি এই সিজনটা ভালো খেলেছে, বাট স্টিল প্রবীরের মধ্যে যে কোয়ালিটি রয়েছে অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে একটা সামঞ্জস্য রাখার, সেটা কোথাও ওয়েন কোয়েল কিন্তু আদায় করতে চাইছেন এবং সেই সূত্রেই আপাতত প্রবীর দাসের সাথে কথাবার্তা শুরু হয়েছে। এবং তার পাশাপাশি ঋত্বিক দাস, তাকেও কিন্তু একবার বাজিয়ে দেখা হচ্ছে যদি জামশেদপুর থেকে তাকে নিয়ে আসা। যদিও ঋত্বিক এখনও অবধি কিন্তু ইনজিওর্ড রয়েছে, এখনও অবধি তার ইঞ্জুরি পুরোপুরি সারেনি, বাট স্টিল ওয়েন কোয়েল কিন্তু আশাবাদী যদি তাকে পেয়ে যান তিনি, তাহলে অবশ্যই আবারও যে পুরনো 2021-22 ঋত্বিক দাস তিনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এরপর যদি বলি ইস্ট বেঙ্গলের কথা, কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু বেশ কিছু ভালো ভালো মুভমেন্ট হচ্ছে, যার মধ্যে প্রথম যে নামটা বা বেস্ট যে নামটা সেটা কিন্তু দেবজিৎ মজুমদার। এই সিনিয়র ভেটারেন গোলকিপারকে ইস্টবেঙ্গল আবারও ফিরিয়ে নিয়ে আসতে চলেছে। এই সিজনে দেবজিৎ অসাধারণ ফর্মে রয়েছে এবং তার পাশাপাশি প্রভসুকন সিং গিলও কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এই সিজনে এসে দুর্দান্ত ফর্মে পুরো সিজনটা শেষ করেছে। তো সেখানে কোথাও দুজন ভালো কোয়ালিটির গোলকিপার, যেটা ইস্টবেঙ্গল কোচকে কিন্তু অপশনস বাড়িয়ে দেবে, যেটা এই সিজনে ছিল না। কমলজিৎ সিং কখনোই কিন্তু ইস্টবেঙ্গলে প্রপার ব্যাকআপ গোলকিপার ছিল না এই সিজনে, সেই কারণে একদম লাস্ট ম্যাচে সুযোগ পেয়েছিল, ধেড়িয়ে দিয়েছিল, অন্য ব্যাপার, পাস্ট হয়ে গেছে। দেবজিৎকে নিয়ে আসা হচ্ছে, দেবজিৎ আপাতত কিন্তু ইস্টবেঙ্গলের পথে রয়েছে। দুটো প্লেয়ার, তাদের মধ্যে ভালো রকম কম্পিটিশন থাকবে, যে ভালো খেলতে পারবে, ভালোভাবে নিজের পারফরমেন্সটাকে তুলে ধরতে পারবে, সেই প্লেয়ারের উপর বেশি ভরসা কোচ বা কোচিং স্টাফ তারা কিন্তু রাখবেন। দ্বিতীয় যে প্লেয়ার অবশ্যই সেই প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এফসির প্লেয়ার সাজ্জাদ পেরি। যে গোলটা হায়দ্রাবাদ এফসিকে এই সিজনে একমাত্র উইন এনে দিয়েছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে, সেই গোলটা কিন্তু এই সাজ্জাদের পা থেকে হেসেছিল। এই সাজ্জাদ পেরি বা সাজ্জাদ হোসেন, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল আপাতত অ্যাডভান্স নেগোসিয়েশনে রয়েছে মাল্টি ইয়ার কন্ট্রাক্টের জন্য। আর যেহেতু ইয়াং প্লেয়ার আপাতত এখন ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে, তো কোথাও সেটা ইস্টবেঙ্গল কোচের জন্য ইজি হবে যে এই প্লেয়ারটাকে প্র্যাকটিসে দেখে বা বিভিন্ন ম্যাচে ইউজ করে তারপর একটা ফাইনাল পজিশন তার জন্য সেট করা, যে কোথায় সে নিজের বেস্ট ডেলিভার করছে। বাট থার্ড যে নামটা রয়েছে সেটা আমার মনে হয় না যে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে খুব একটা ইমপ্রেস করতে পারে বলে, কারণ সেই নামটা কিন্তু গ্লেন মার্টিন্স, যার এই সিজনে মোহনবাগানের হয়ে পারফরমেন্স একদমই আহামরি না। কিন্তু শোনা যাচ্ছে যে সেই গ্লেন মার্টিন্সের কাছে কিন্তু দুটো ক্লাবের অফার রয়েছে, এক ইস্টবেঙ্গল, দুই চেন্নাইন এফসি। চেন্নাইন এফসির অফারটা নিয়ে অনেক দিন থেকে অনেক কথা হচ্ছিল, বাট ইস্টবেঙ্গলের অফারটা রিসেন্টলি কিন্তু শোনা যাচ্ছে। বাট এই প্লেয়ারের ইনক্লুশন কতটা ইস্টবেঙ্গলকে হেল্প করবে, দের ইজ এ বিগ ডাউট, বিগ ডাউট। কিন্তু দেখা যাক সেটা হলে কতটা ভালো হতে পারে পরবর্তী ক্ষেত্রে, অনেক সময় কথা বলে। বাট এই সিজনে মোহনবাগানের হয়ে ওর যা পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সের নিরিখে দুটো ক্লাব ওকে নিয়ে টানাটানি করছে, এটা জাস্ট ভাবতেই কেমন লাগছে। স্টিল দেখা যাক, আগে থেকে কিছু বলে দেওয়াটা ঠিক হবে না, পরবর্তী সময় দেখা যাবে যেই ক্লাবেই যাক না কেন সেখানে পারফরমেন্স কেমন করে। লাস্ট যদি কথা বলি তাহলে অবশ্যই কথা বলতে হবে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি কিন্তু বেশ কিছু প্লেয়ার আপাতত আগামী সিজনে সই করাবে। আগে থেকে একটা আভাস কিন্তু বেঙ্গালুরুর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, একটা ভালো রিবিল্ডিং তারা করতে চাইছে এবং সেই ক্ষেত্রে যে দুটো নাম খুব স্ট্রংলি বেরিয়ে এসেছে, সেই দুটো নাম যদি কনভার্ট হয়ে যায় সিগনেচারে, তাহলে বেঙ্গালুরু কিন্তু যথেষ্ট ভালো বুস্ট পাবে আগামী সিজনের জন্য। দুটো নাম, নান আদার দেন হুগো বুমো এবং দিমিত্রি ডিয়ামান্টাকোস। দিমিত্রি ডিয়ামান্টাকোস কেরালা ব্লাস্টার্স ছাড়ছে, কারণ ওর কাছে যে অফার রাখা হয়েছে কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না। ওর যে স্যালারি এক্সপেকটেশন রয়েছে সেটা অনেকটা হাই এই সিজনের থেকে, এবং সেখানে প্রথমে মুম্বাই একটা পসিবল সুইটারের কথা সামনে আসে। বাট আপাতত ফ্রম নো হোয়ার বেঙ্গালুরু এফসি কিন্তু এই ডিলটার মধ্যে ঢুকছে এবং ওর যা সব ডিমান্ড রয়েছে সেটাকে ফুলফিল করে পার্থ জিন্দাল কিন্তু চাইছে বেঙ্গালুরুর হয়ে দিমিত্রি ডিয়ামান্টাকোসকে সই করাতে। এবং তার পাশাপাশি আরও একটা সারপ্রাইজিং নাম, যেটা আরও
বেশ কিছুদিন আগেই কিন্তু লিঙ্কড হয়েছিল, সেটা হচ্ছে হুগো বুমো। তাকেও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান থেকে বেঙ্গালুরু নিয়ে যেতে চায়, এবং যদি একই সাথে হাবি রয়েছে তার সাথে হুগোকে অ্যাড করতে পারে, আপফ্রন্টে যদি দিমিত্রি ডিয়ামান্টাকোস থাকে, তাহলে বলে দেওয়া যেতে পারে যে আপফ্রন্টটা আগামী সিজনে বেঙ্গালুরুর জন্য কতটা লেথাল হতে পারে। কারণ হাবি থাকবে, হাবি রেগুলার বেসিসে ব্যাক টু ব্যাক সিজনেও যা পারফরমেন্স তুলে ধরেছে এই সিজনটা, বেঙ্গালুরু যেমনই যাক না কেন হাবি যথেষ্ট ভালো কন্ট্রিবিউট করেছে, তো সেই জায়গাতে হাবি কিন্তু থাকছে। তো এই তিনজন প্লেয়ারকে ফাইনালি যদি বেঙ্গালুরু আগামী সিজনের জন্য পাই, এবং যদি একজন অ্যাটাকিং মাইন্ডের কোচ থাকে, তাহলে কিন্তু বেঙ্গালুরুর যে গুড ওল্ড ডেজ রয়েছে সেটা আবারও ফিরে আসতে পারে। তো দেখা যাক হুগো বুমো, দিমিত্রি ডিয়ামান্টাকোস, দুটো স্পেশাল সিগনেচার বেঙ্গালুরু এফসি একসাথে এক সিজনে করাতে পারে কিনা। মোহনবাগানেরই বা কী স্ট্যান্ড পয়েন্ট হয়, আগামী সিজনে নতুন কোচ আসা, হাবাস থেকে যাওয়া, এই সব কিছুর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। ম্যানেজমেন্টের কী চিন্তাভাবনা রয়েছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সো লটস অফ গেম কিন্তু বাকি থাকবে বস ট্রান্সফার মার্কেটে, কারণ ট্রান্সফার মার্কেট একটা ভোলাটাইল জায়গা। আজকে এই ব্যাপার, কালকে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে এই ক্লাব ইন্টারেস্টেড রয়েছে, কালকে অন্য ক্লাব ইন্টারেস্টেড হয়ে যাবে, আরও বেটার অফার নিয়ে চলে যাবে, তখন কিন্তু গেম অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।